সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেন্ডের নিয়মিত আয়োজনে। আমার মুখের হাসিটা দেখেই হয়তো স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে স্বাভাবিকভাবে বাংলাদেশি হিসেবে আমাদের একটা খুশি হওয়াটা খুবই স্বাভাবিক। তার একটা বড় কারণ সুপার ফোরে বাংলাদেশ জয় দিয়ে শুরু করেছে, এবং যখন আপনি শ্রীলঙ্কার মতো দলের বিপক্ষে যাদের সঙ্গে আমাদের একটা সাম্প্রতিক সময়ে একটা দ্বৈরথ তৈরি হচ্ছে, ক্ল্যাশ তৈরি হচ্ছে, সে তাদের বিপক্ষে যখন আপনি এরকম একটা দাপুটে জয় পাবেন তখন আপনি খুশি হবেন। খুবই যেটা বললাম যে খুবই স্বাভাবিক ব্যাপার। এবং যেটা হচ্ছে যে আমরা গ্রুপ পর্বে যখন আমরা শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলাম, তাদের বিপক্ষে যে ধরনের ক্রিকেট আমরা খেলেছিলাম খুব বাজেভাবে হেরেছিলাম। প্রথম দুটো ওভারে দুটো মেডেন দিয়েছিলাম, দুটো উইকেট হারিয়েছিলাম, তারপর একেবারে লড়াই করতে পারেনি। ওই রকম একটা পারফরমেন্সের পর আপনি যখন সুপার ফোরে আবারও সেই শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন এবং এরকম পারফরমেন্স করবেন, তখন আপনার খুশি না হয়ে কোনো উপায় নেই। এবং আজকে যদি আপনি একটা বাংলাদেশের পারফরমেন্সটা একদম সলিড একটা পারফরমেন্স ছিল, আপনি ব্যাটিংয়ে বলতে পারেন, বোলিংয়ে বলতে পারেন, দুটো জায়গাতে কিন্তু বাংলাদেশের দুর্দান্ত পারফরমেন্স ছিল। এবং আপনারা যদি একটু শুরু থেকে শুরু করি, বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা ছিল বাংলাদেশ টস জিতেছিলেন, লিটন দাস টস জিতেছিলেন, এবং টস জিতে স্বাভাবিকভাবে দুবাই যেহেতু একটু চেস করাটা সহজ, স্বাভাবিক কারণেই বাংলাদেশ বোলিংয়ের সিদ্ধান্তটা নিয়েছিল। এবং লিটন দাস যখন তাকে টসের সময় যখন জিজ্ঞেস করা হচ্ছিল, তখনও তাকে ওই একটা খুশি খুশি ভাব দেখা যাচ্ছিল। তার মানে হচ্ছে টস জেতাটা বাংলাদেশের কতটা ইম্পর্টেন্ট ছিল সেটা কিন্তু তার ওই এক্সপ্রেশন দেখে বোঝা গেছে। এবং বোলাররা কিন্তু মোটামুটি ঠিকঠাক কাজ করেছে। বিশেষ করে আপনি যদি মুস্তাফিজুর রহমানের কথা বলেন, গতকাল যখন প্রেস কনফারেন্সে শন টেট এসেছিলেন, তিনি বলেছিলেন যে দুবাইয়ের উইকেটে মুস্তাফিজুর রহমান প্রতিপক্ষের জন্য হুমকি হবেন, সেটা তিনি আশা করেন। স্বাভাবিকভাবেই যদি একটু স্লো উইকেট থাকে দুবাইয়ে, একটু স্পিন নির্ভর উইকেট থাকে, মুস্তাফিজ ভালো করবেন, সেটা তো খুবই প্রত্যাশিত ছিল। এবং দুর্দান্ত বোলিং করেছেন, 4 ওভারে 3টা উইকেট নিয়েছেন, 4 ওভারে 20 রান দিয়েছেন, 3টা উইকেট নিয়েছেন। যদি অন্যান্য বলারদের কথা বলি, সেক্ষেত্রে মনে হয় যে আজকে আসলে খুব বেশি কাউকে নিয়ে বলার সুযোগ নেই, যেহেতু আপনি বাংলাদেশ ম্যাচ জিতে গেছে। তারপরও আমার কাছে মনে হয় যে শরীফুলের ইনক্লুশনটা নিয়ে একটা কথা হতে পারে। কারণ আপনি যদি দেখেন শ্রীলঙ্কার বিপক্ষে শরীফুল যে 4টা ম্যাচ খেলেছে, সেখানে 3টা ম্যাচে তিনি বেশ খরচ ছিলেন। একটা ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন। আপনার যদি মনে থাকে, আমরা ওই শ্রীলঙ্কাতে যে সিরিজটা খেলেছিলাম, সেখানে একটা ম্যাচে তিনি বেশ ভালো বোলিং করেছেন। তারপর থেকে কিন্তু শ্রীলঙ্কার ম্যাচ হলেই তাকে নেওয়া হচ্ছে। আমার কাছে মনে হয় যে এখন আবার এই জায়গাটাতে চিন্তা করছে। শরীফুল দুর্দান্ত বলার, ওইটা নিয়ে আসলে ব্যাপার না, কথা নেই, কিন্তু আপনি কাকে কখন ব্যবহার করবেন সেটা মনে হয় যে টিম ম্যানেজমেন্টকে একটু চিন্তা করা যেতে পারে। আর বাকি যারা ছিলেন মোটামুটি বেশ ভালো বোলিং করেছেন। শেখ মেহেদী খুব টাইট বোলিং করেছেন, তাসকিনও বেশ মাঝে একটু খারাপ করছিলেন, তবে শেষ দিকে এবং শুরুর দিকে বেশ ভালো সেটা মানিয়ে নিয়েছেন। এবং 168 রান, একটা সময় মনে হচ্ছিল যে বাংলাদেশের হয়তো এখানে চেস করাটা কঠিন হতে পারে, কারণ বেশ লাস্ট কয়েকটা ম্যাচে কিন্তু আমরা এরকম রান করছিলাম না, বেশ ভালো ব্যাটিংও করছিলাম না। বিশেষ করে মিডল ওভারে আমাদের ব্যাটিংটা হচ্ছিলই না। এবং যেভাবে শুরু হয়েছিল তখন তো আবার একটা আতঙ্কের ব্যাপার ছিল যে নুয়ান থিসরা বলে প্রথম ওভারেই তানজিদ হাসান তামিম ফিরে গেলেন, এটা কি আসলে চেস করা সম্ভব কিনা। তবে সাইফ হাসান এবং লিটন দাস যে জুটিটা করেছিলেন দ্বিতীয় উইকেটে, ওইটা খুবই ইম্পর্টেন্ট ছিল। এবং বাংলাদেশ ব্যাটিংয়ে ম্যাচটা বের করেছে আসলে দুটো জায়গাতে। একটা জায়গা হচ্ছে আপনি একেবারে শুরু থেকেই নুয়ান থুসারাকে অ্যাটাক করেছিলেন, সাইফ হাসান যে একেবারে অ্যাগ্রেসিভ এবং সুপার ক্লাসিক একটা ব্যাটিং করেছেন, দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেছেন, সেখানে একটা ম্যাচ বেরিয়ে গেছে। আরেকটা জায়গা ছিল যে মিডল ওভারে গিয়ে যখন আপনার দ্রুত রান তোলার দরকার ছিল, একটু বলে বলে খেলার দরকার ছিল, ওই সময় এসে তাওহিদ হৃদয় বেশ অ্যাটাকিং ক্রিকেট খেলেছেন। দ্রুত রান করার যতগুলো পথ বের করা সম্ভব, যেভাবে করা সম্ভব সেটাই তিনি করেছেন। আমরা একদম সাইফ থেকে শুরু করবো, যেটা হচ্ছে যে সাইফকে কিন্তু এই নেদারল্যান্ড সিরিজের আগে নিয়ে আসা হয়, তখন তাকে বলা হচ্ছিল যে মিডল ওভারের জন্য বিবেচনা করা হচ্ছে, 2 ওভার বোলিং করবেন, যদি স্ট্রোক খেলতে পারেন, স্পিনারদের ভালো খেলতে পারেন, সে কারণে কিন্তু তাকে নিয়ে আসা হচ্ছিল। কিন্তু যেটা হচ্ছে যে এই এশিয়া কাপে এসে যেটা দেখা গেছে যে তানজিদ হাসান তামিম এবং হচ্ছে পারভেজ হোসেন ইমনের ওপেনিং জুটিটা বেশ ক্লিক করছিল না, এবং এই কারণে কিন্তু আফগানিস্তান ম্যাচে সাইফ হাসানকে ওপেনিংয়ে পাঠানো হয়, এবং সেই ম্যাচে কিন্তু 60 অড রানে একটা জুটি করেছিলেন তানজিদ এবং সাইফ হাসান। এবং ওইটার পর কিন্তু ট্রাস্ট বাংলাদেশ টিম ম্যানেজমেন্টে কিন্তু ট্রাস্ট বেড়ে যায় এবং তাদেরকে রেখে দেওয়া হয়। এবং আজকেও কিন্তু আপনি যদি দেখেন সাইফ দুর্দান্ত একটা ম্যাচ খেলেছেন। আগের ম্যাচে তানজিদ খুব ভালো ইনিংস খেলে, আজকে হয়তো হয়নি, কিন্তু আমার মনে হয় যে তানজিদের ওই একটা ভীতি রয়ে গেছে নুয়ান থিসরার বিপক্ষে। এখন পর্যন্ত টি-20 মানে সব ধরনের টি-20 মিলে সবার তার বিপক্ষে খেলেছে এবং 4বারই তার বিপক্ষে তিনি আউট হয়েছেন। আপনার যদি মনে থাকে একটা সময় কেমার রোচের বিপক্ষে বা ড্যানিয়েল ভেটুরির বিপক্ষে তামিম ইকবাল এই ধরনের একটা ভয়ে থাকতেন, যখনই তাদের বিপক্ষে খেলতেন একটা ভয় কাজ করতো। আমার কাছে মনে হয় যে
তানজিদ হাসান তামিমেরও তুষারের ক্ষেত্রে এরকম একটা ব্যাপার হয়েছে। তবে ওই ব্যাপারটা কিন্তু হতে দেননি, যে ওই দিন যেমন একটা কলাপস হয়েছিল বাংলাদেশের, আজকে কিন্তু সেটা হতে দেননি। কারণ হচ্ছে যে লিটন দাস এবং সাইফ হাসান শুরু থেকেই একটা অ্যাটাকিং অ্যাপ্রোচ ছিলেন পাওয়ার প্লেতে, এই কারণে কিন্তু আমরা 59 রান তুলতে পেরেছিলাম। যেখানে সবচেয়ে বেশি ক্রেডিট দিতে হবে সাইফ হাসানকে, যেটা তিনি ওই দুনিত ওয়ালের লাগে একটা ছক্কা মারলেন, পরবর্তীতে তিনি নুয়ান থুসারকে ফ্লিক করে ডিপ মিড উইকেটের উপর দিয়ে যে দুর্দান্ত একটা শট খেলেন, তখনই আপনি বুঝতে পারবেন যে ব্যাটসম্যান আসলে কতটা কনফিডেন্স ছিলেন। আপনি লিটন দাসের ক্ষেত্রে আপনি যদি খেয়াল করেন, বেশ একটু জায়গা বানিয়ে কভারের উপর দিয়ে খেলছিলেন, বেশ অনেকগুলো ভালো শট খেলার চেষ্টা করেছিলেন, এবং ওই ফলটা কিন্তু বাংলাদেশে পেয়েছে। যেটা হয়েছে যে এই এশিয়া কাপে একটু স্লক সুইপ করতে গিয়ে একটু বিভাগে পড়ছেন লিটন দাস, এবং পাওয়ার প্লে যখন শেষ হলো হাসারাঙ্গার বিপক্ষে সেই স্লক সুইপে কিন্তু আউট হয়ে গেলেন। তবে তিনি আউট হয়ে গেলেও হৃদয় যখন ব্যাটিং এলেন, হৃদয় কিন্তু অনেক বেশি কথা হচ্ছে, আমি নিজেও সমালোচনা করেছি, এটা খুবই স্বাভাবিক। আপনি যখন ভালো ক্রিকেট খেলবেন না তখন আপনাকে নিয়ে সমালোচনা হবে, আবার যদি আপনি ভালো ক্রিকেট খেলবেন তখন আপনাকে নিয়ে অনেক বেশি প্রশংসা হবে, মাথায় তুলে নাচা হবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তবে যে জিনিসটা এখানে লক্ষণীয় সেটা হচ্ছে যে হৃদয় সাম্প্রতিক সময়ে বেশ কিছু ইনিংস খেলেছিলেন, বলে বলে ইনিংস খেলেছিলেন, এবং স্ট্রাইক রেটটা ভালো ছিল না, প্রত্যাশিত ব্যাটিং তিনি করতে পারছেন না, অ্যাপ্রোচটা তার মনে হচ্ছিল না যে টি-20 মতো খেলছেন তিনি, সে কারণে কিন্তু অনেক বেশি সমালোচনা হচ্ছিল, আমরা সমালোচনা করছিলাম, একাদশ থেকে বাদ দেওয়ার প্রশ্ন উঠছিল। কিন্তু যে ব্যাপারটা ছিল যে লিটন দাস তাকে পুরোপুরি ব্যাক করছিলেন। সিরিজের শেষে তিনি বলেছিলেন যে আমি জানি হৃদয় বিগ ম্যাচ প্লেয়ার, যখন বড় ম্যাচ আসবে তখন যখন কাজের বাংলাদেশের দরকার হবে তখন তিনি ভালো করবেন। এই প্রথম 3টা ম্যাচে কিন্তু একটা ম্যাচেও তিনি বেশ ভালো ক্রিকেট খেলতে পারেনি। একটা ম্যাচে তিনি হয়তো 35 রান করেছিলেন, খুব সম্ভবত 36 বলে, পরের ম্যাচেও একটাতে তিনি 22 বা 20 রান করেছিলেন। কিন্তু যেটা হচ্ছে যে আপনি টি-20তে যে ধরনের ব্যাটিংটা চান হৃদয় সেটা করতে পারছেন না। খুব সম্ভবত তিনি একটা মেন্টাল ব্লকের মধ্যে দিয়ে ছিলেন, মানসিকভাবে একটু হয়তো, যেহেতু তার ফ্যামিলি একটা ইস্যু চলছে সে কারণে হয়তো তিনি মেন্টালি একটু পিছিয়েছিলেন, এটা হয়তো ওদের একটা প্রভাব তার ব্যাটিংয়ে পড়েছে। কিন্তু আজকে শুরুর দিকে তার মনে হচ্ছিল যে আবার তিনি ওইরকম ইনিংসই খেলতে যাচ্ছেন, কিন্তু ওই যে 15-20 বল খেলার পর তিনি একটা রিদম পেয়ে যান, এবং দুনিতওয়ালা লাগে প্রথম ছক্কাটা মারার পর থেকেই মনে হচ্ছে, তারপর থেকে তিনি একটা কনফিডেন্স পেয়ে যান, আত্মবিশ্বাস পেয়ে যান। তারপর দুর্দান্ত হাসারাঙ্গাকে তিনি 4 মারলেন, কামিন্দু মেন্ডেসকে একবারে 2টো 4 মারলেন, একটা ছক্কা মারলেন, সেখান থেকে কিন্তু তিনি আর থামেন, এবং পরবর্তীতে একটা 50 অড রানের ইনিংস খেলেছেন, খুব সম্ভবত 58 রানের ইনিংস খেলেছেন, এবং 17 ইনিংস পর সেই 2024 সালের অক্টোবরে খুব সম্ভবত হায়দ্রাবাদে ভারতের বিপক্ষে হাফ সেঞ্চুরি করেছিলেন। তারপরে তিনি একটা হাফ সেঞ্চুরি করেন, এবং তার জন্য একটা খুবই কনফিডেন্স দিবে, বুস্ট আপ করবে, কারণ সামনে যেহেতু আপনাকে ভারতের বিপক্ষে এবং পাকিস্তানের মতো দলের সঙ্গে আপনাকে খেলতে হবে, এরকম দুটো ম্যাচের আগে আপনি একটা ব্যাটে রান পেয়েছে, আপনার মিডল অর্ডার রান পেয়েছে, ব্যাটসম্যানরা রান পেয়েছে, এটা কিন্তু পুরো টিমের জন্য একটা বুস্ট আপ হিসেবে কাজ করবে। পরবর্তীতে আপনি যদি দেখেন শামীম হোসেন পাটোয়ারি এসেও ওই ধরনের একটা, যেটা শামীম হোসেন পাটোয়ারি সবসময় খেলেন, এবং ওই ধরনের ইনিংসটাই তিনি খেলেছেন। আজকে যদি আপনি পুরোপুরি টিমের পারফরমেন্স দেখেন, আমার কাছে মনে হয় যে 2-1টা জায়গায় হয়তো এই দিক সেদিক ছিল, অবশ্যই থাকবে। আপনি একদিনে আসলে সবগুলো ইউনিট আপনাকে খুব ভালো ক্রিকেট খেলবে না। তবে বাংলাদেশের আজকে সবচেয়ে সমালোচনার যে জায়গাটা ছিল সেটা ফিল্ডিং অ্যাপ্রোচ, এবং ফিল্ডিং আমাদের বেশ কিছু আমরা ক্যাচ ছেড়েছি, কিছু ফিল্ডিং আমাদের স্লপি ফিল্ডিং হয়েছে, এই ব্যাপারগুলো আপনাকে মাথায় রাখতে হবে। কারণ আপনি যখন ভারতের বিপক্ষে এবং পাকিস্তানের বিপক্ষে খেলবেন, ওই দলগুলোর বিপক্ষে আপনি যখন ফিল্ডিংয়ে 10টা রান সেভ করতে পারবেন, আপনার কিন্তু টার্গেটটা 10টা রান কমে আসবে। আপনি যখন ফিল্ডিংয়ে 20টা রান সেভ করতে পারবেন, তখন আপনার 20টা রান টার্গেটে কমে আসবে। আপনি যদি সেটা 170 রান টার্গেট হয়, তখন আপনি 20টা রান যদি ফিল্ডিংয়ে যেটা সেভ করতে পারলেন, তাহলে কিন্তু আপনি তখন টার্গেটে 150 নেমে আসবে, আপনার খেলার জন্য সহজ হবে। বাংলাদেশে মনে হয় যে নতুন ফিল্ডিং কোচ নিয়েছে বাংলাদেশ, এবং রিসেন্ট টাইমে কিন্তু বাংলাদেশ খুব ভালো ফিল্ডিং করছে। আমার মনে হয় যে এই এশিয়া কাপে এসে ওই গরমের একটা প্রভাব পড়ছে, কারণ এত বেশি গরম, সে কারণে হয়তো ফিল্ডাররা অনেক সময় মনস্থির করতে পারছেন না, মেন্টালি খুব বেশি ভালো প্রিপেয়ার থাকতে পারছে না, এটা একটা কারণ হতে পারে। আমার বিশ্বাস যে পরের ম্যাচগুলোতে বাংলাদেশ কন্টিনিউয়াসলি ভালো ফিল্ডিং করবে, এবং আজকে যে ধরনের ব্যাটিং বোলিং কিংবা দলীয় টিম পারফরমেন্স বলেন, আপনি গত ম্যাচে যে ধরনের টিম স্পিড বাংলাদেশের ভিতরে ছিল, আজকেও কিন্তু সেই ব্যাপারটা একটা লক্ষণীয় ছিল। বিশেষ করে ব্যাটিংয়ে যদি আপনি দেখেন, বোলিংয়ে যদি দেখেন, ওই ব্যাপারটা ছিল। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সমর্থকরা এই ধরনের ক্রিকেটই বাংলাদেশের কাছ থেকে দেখতে চায়। আপনি যদি এই ধরনের ক্রিকেট খেলে ম্যাচ হেরেও যান, তখন আসলে খুব বেশি প্রশ্ন তোলার জায়গা থাকে না। যখন আপনি অ্যাপ্রোচই আপনি টি-20 সুলভে অ্যাপ্রোচ করবেন না, আপনি জেতার জন্য খেলবেন না, তখন আপনাকে নিয়ে অনেক বেশি সমালোচনা হবে, কথা হবে, এটাই খুব স্বাভাবিক। দর্শক, আমরা চাইবো পরবর্তী যে দুটো ম্যাচ আছে সেই দুটো ম্যাচের যে কোনো একটাতে বাংলাদেশ জিতবে, এবং আমাদের বিশ্বাস যে বাংলাদেশ হয়তো অনেক দিন পর আবার
এশিয়া কাপের ফাইনালে খেলবে। আপনাদের কি মনে হয় যে বাংলাদেশের আসলে সম্ভব কিনা সেটা পাকিস্তান কিংবা ভারতের কোনো একটা দলকে হারিয়ে এইবারের এশিয়া কাপে ফাইনাল খেলা সম্ভব কিনা, এবং এই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্সটা কেমন ছিল, সাইফ হাসানের ব্যাটিং, তাওহিদ হৃদয়ের ব্যাটিং, পাশাপাশি মুস্তাফিজের বোলিংটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সঙ্গে থাকুন।